বিশ্বজয়ের মুকুট পরে হাফেজে কোরআন, দেশের জন্যে আনছে বয়ে গর্বিত সম্মান। মারহাবান মারহাবান মারহাবান। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আবদিহিল মুস্তাবা আল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি রশাদা। প্রিয় দর্শক, মার্কিন ট্যালেন্ট ব্যাংক তাকওয়া নিবেদিত বিশ্বজয় তারক অনুষ্ঠান থেকে স্বাগত জানাচ্ছি। দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে কোরআন মাজিদের এই আয়োজন দেখছেন, আশা রাখি ভালো আছেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের সবাইকে সব জায়গায় সবসময় ভালো রাখুন। দর্শক, এই আয়োজনে আমরা আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত হাফেজদের আহ্বান করে থাকি। আজও তার ব্যতিক্রম নয়। আজ আমাদের মাঝে রয়েছেন আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত হাফেজ সাঈদ হাসান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো সব মিলে? আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তোমাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। বিশ্বজয়ের মুকুট পরে হাফেজে কোরআন, দেশের জন্যে আনছে বয়ে গর্বিত। তোমার সাথে পুরো অনুষ্ঠান জুড়েই কথা বলবো, তবে তোমার সম্পর্কে এক নজর কিছু তথ্য জেনে আসবো। দর্শক, আজ আমাদের মাঝে রয়েছেন আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত হাফেজ সাঈদ হাসান। চলুন আমরা দেখে আসি এক নজরে তার সম্পর্কে কিছু তথ্য। বিশ্বজয়ের মুকুট পরে হাফেজে কোরআন, দেশের জন্যে আনছে বয়ে গর্বিত সম্মান। মারহাবান মারহাবান মারহাবান। দেখে নিলাম তোমার সম্পর্কে এক নজরে কিছু তথ্য। শুরুতে জিজ্ঞেস করব, তোমার এই যে পড়াশোনার শুরুটা হাতে খড়ি, এটা কোথায় হয়েছিল, কার মাধ্যমে হয়েছিল? সর্বপ্রথম আমি পড়ালেখা করেছি স্কুলে এবং 4 পর্যন্ত পড়েছিলাম। তারপরে হিফজখানায় মাদ্রাসায় ভর্তি হওয়া হাফেজ হওয়ার জন্য। আমার আম্মার আগে থেকে ইচ্ছা ছিল যেন আমি হাফেজ হই, ওই জন্য উনি দোয়াও করতেন। তো পরে আমার এক খালাতো ভাই ছিল, সে হাফেজ। তো সে একদিন আমার আম্মাকে বলল যে সাঈদ হাসানকে মাদ্রাসায় ভর্তি করে দিলে কীরকম হয় যদি হাফেজ হয়। তখন আমার আম্মা বললেন যে হ্যাঁ, এটা তো আমার অনেক দিনের আশা। তো এইভাবেই আর কি, পরে মাও যেহেতু সম্মতি দিলেন, তারপরে খালাতো ভাইয়ের পরামর্শ। জি জি ভাইয়া, খালাতো ভাইয়ের মাধ্যমে শুরু হয়েছে এটা? জি ভাইয়া। এটা কোথায়? এটা সর্বপ্রথম শুরু করেছিলাম নওগাঁ থেকে। নওগাঁ একটা মাদ্রাসা প্রাইভেট, ওইখানে পড়েছি। তোমার বাসা কি ওখানে? জি, নওগাঁ সদরে আমার বাসা, ওইখানেই সর্বপ্রথম হিফজখানায় পড়েছি আর কি। খালাতো ভাইয়ের মাধ্যমে পড়াশোনা শুরু হলো, এরপরে কোথায় পড়েছো? সর্বপ্রথম তো নওগাঁ, ওইখানে কায়দা পড়েছি, তারপরে নাজেরা পড়ে তারপরে হিফজ, ধারাবাহিকভাবে ওইগুলো যখন শেষ হলো, তারপরে ওই খালাতো ভাই সে এইরকম টিভির যে আপনাদের প্রোগ্রামগুলো হয়, তখন সে এগুলা দেখতো। আমি ছোট যেহেতু, আমাদের বাসায় টিভি ছিল না, তা আমি ওইটা দেখতে পারিনি। খালাতো ভাই দেখার পরে তার একটা আগ্রহ ছিল যে সাঈদ মনে হয় পারবে। কারণ আমি হিফজে যখন ভর্তি হলাম মাদ্রাসায়, হওয়ার পরে 5 মাসের ভিতরে আমার কায়দা, আমপারা, নাজেরা সব শেষ হয়ে গেল এবং দেন 1 বছরের মধ্যেই আমার হিফজ কমপ্লিট হয়ে গেল, আলহামদুলিল্লাহ। তো এটা দেখার পরে ওস্তাদও বললেন যে সাঈদের ব্রেন ভালোই, তো ও আশা করি ভালো করবে। তো তারপরে আমার ওই খালাতো ভাই সে তখন বলল যে তাহলে এই টিভির প্রোগ্রামগুলো দেখি, আমার খুব ইচ্ছা যে তুমিও ওই রকম ভালো হাফেজ হবে আর কি, ভালো একজন হাফেজ হবে, ওদের মতো তিলাওয়াত করতে পারবে। তো সেই লক্ষ্যে সর্বপ্রথম আমাকে ভর্তি করালেন বগুড়া একটা মাদ্রাসা। নওগাঁ আমার শহর থেকে আরেকটু বড় শহরে আসছি, বগুড়াতে একটু দূরে। তো সেখানে 1 বছর শোনানো হয়েছে। আমার ইয়াদ খুব ভালো ছিল, বাট পড়াটা অতটা ভালো ছিল না, অতটা শুদ্ধ হচ্ছিল না যতটা আমাদের বুঝতে পেরেছি ঢাকার হাফেজদের যতটা সুন্দর এই দিকের মাদ্রাসার যেটা পড়ালেখার মান, সেরকম হচ্ছিল না। যে কারণে আমি মানে যেভাবে প্রত্যাশা ছিল ওইভাবে অত দূর যেতে পারিনি। তখন আবার দেখলাম যে বিভিন্ন মাদ্রাসা থেকে যারা ভালো হাফেজ এসেছিল তাদের থেকে খোঁজখবর নিলাম এবং ঢাকায়, তারপরে ওই পরের বছরে ঢাকায় আসা। কোন মাদ্রাসা? ঢাকায় ঢাকা তাহফিজুল কোরআন ও সুন্নাহ মাদ্রাসা, যেখান থেকে বিশ্বজয়ী হাফেজ নাজমুল সাকিব করেছে, তারপরে হাফেজ জাকারিয়া ভাই, তারা আমার একসাথে ক্লাসমেট আর কি। এটার প্রতিষ্ঠাতা আমাদের প্রাণপ্রিয় উস্তাদ কারি নাজমুল হাসান সাহেব উস্তাদ। তুমি যে ওই যে গ্রামে পড়লা, নওগাঁ, বগুড়া, ঢাকায়, তো এই মাদ্রাসাগুলোর মধ্যে কোনো পার্থক্য দেখেছো কি পড়াশোনার মধ্যে, আমলের মধ্যে? জি অবশ্যই। মানে কি পার্থক্য দেখেছো? নওগাঁতে ওইখানে ওইভাবে পড়ালেখার যে মানটা, মানে ধারাবাহিকভাবে এমনি সব জায়গায় তো পড়ানো হয়, কিন্তু নওগাঁতে ওইভাবে পড়ালেখা যে শুদ্ধ হওয়ার ব্যাপারগুলো, তারপরে ভালোভাবে সুর দিয়ে পড়ানো,
ওইটার যে তারান্নুম সেইভাবে যে পড়ানো অথবা শুদ্ধতার দিকগুলো ওইগুলো অত খেয়াল করা হতো না, মানে গতানুগতিক যেভাবে পড়া হয় ওইভাবে পড়াচ্ছিল। তো ওইভাবে কমপ্লিট করার পরে তারপরে বগুড়াতে আসা আর কি। আমলের দিক দিয়ে কোন মাদ্রাসা বেশি ভালো ছিল? আমলের দিক দিয়েও সবচেয়ে বেশি ভালো ছিল ঢাকা তাহফিজুল কোরআন সুন্নাহ মাদ্রাসা, যেখানে আমি অনেক দিন পড়েছি। তোমার অভিজ্ঞতা কি বলে ভালো মাদ্রাসা নির্বাচন করা, ভালো শিক্ষক নির্বাচন করার ব্যাপারে? অবশ্যই মানে এইটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা বিষয়, যে আমি আমার সন্তানকে যদি ওইভাবে ভালো পজিশনে বা ভালো একজন হাফেজ হিসেবে দেখতে চাই, ভালো হাফেজ, ভালো আলেম এবং ভালো আখলাকওয়ালা যদি প্রত্যাশা করি যে আমার ছেলে আমার মেয়ে ওইরকম হবে, তাহলে অবশ্যই আমাকে ভালো মাদ্রাসা এবং ভালো শিক্ষক এইটা নির্বাচন করা অত্যাবশ্যকীয়। তুমি তো বলছিলা যে 4 পর্যন্ত পড়েছো স্কুলে, তো এতটুকু জেনারেল পড়ছো এটা কার ইচ্ছায়? তারপর হিফজে আসলা? স্বাভাবিকভাবে আমরা যেহেতু গ্রামে বা নওগাঁতে বাড়ি ছিল, তো প্রথমে সব পরিবার থেকে যেহেতু ছেলে মেয়ে যারাই বেড়ে ওঠে সবাই প্রথম দিকে স্কুলে যায়, ওইভাবে আর কি স্কুলে যাওয়া। তখন তো ওইভাবে ভবিষ্যতে কি করব বা কি হব আগে পড়িয়ে নেই। হ্যাঁ, তো প্রথমে মানে স্কুলে পড়া, তারপরে যে যখন খালাতো ভাই সে আমাকে ইন্সপায়ার করলো হাফেজ হওয়ার জন্য, উৎসাহিত করলো। তোমার হিফজ পড়া অবস্থা কোনো স্মরণীয় ঘটনা নওগাঁ, বগুড়া অথবা ঢাকায় এটা এখনো তোমাকে আন্দোলিত করে, মনে পড়ে? আমরা যখন হিফজ পড়েছি তখন তো এখন তো অনেকটা মানে উন্নত হয়েছে আর কি, বাট তখন কিন্তু এতটা উন্নত ছিল না মাদ্রাসায়। এখন আমরা জানি যে যদি কেউ খাটে থাকতে চায় তাও সে খাটে থাকতে পারে, আবার এয়ার কন্ডিশন তো আছেই। বাট সেই সময় এইগুলা কিন্তু এতটা উন্নত ছিল না, ফ্যাসিলিটিস ছিল না। জি, এরকম ছিল না। তো আমরা বিদ্যুৎ ছিল নওগাঁ বগুড়ায়? হ্যাঁ, বিদ্যুৎ ছিল, মানে বিদ্যুতের 2010-11-12 তো বিদ্যুৎ ছিল, কিন্তু পুরোপুরি থাকতো না। হ্যাঁ, এতটা থাকতো না আর কি। মাঝে মধ্যে ওই হ্যারিকেন জ্বালিয়ে পড়া হতো, মোমবাতি জ্বালিয়ে পড়া হতো। কি গরম, আমি পড়েছি ওভাবে, বুঝতে পারি আসলে অনেক কষ্ট, অনেক কষ্ট। তো যেই বিষয়টা সবচেয়ে এখনো মনে হয় যে আমরা কষ্ট করেছি, এবং যেই কষ্ট এখনকার হাফেজরা তারা হয়তো দেখে না বা দেখবেও না ভবিষ্যতে, সেটা ঢাকা তাহফিজুল কোরআন সুন্নাহ মাদ্রাসায় যখন পড়তাম আর কি, 2014 সালের কথা। মাদ্রাসা এখন বিল্ডিং হয়েছে, অনেক উন্নত হয়েছে। সেই সময় ঢাকায় তো বিদ্যুৎ কম যায় তুলনামূলক এলাকার চাইতে। হ্যাঁ, তবুও মানে বিল্ডিংটা ওইভাবে ছিল না, অত উন্নত ছিল না। তো আমরা থাকতাম হচ্ছে নিচের ফ্লোরে আর কি, গ্রাউন্ড ফ্লোরে থাকতাম। হ্যাঁ, ফ্লোরিং করে থাকতাম, আবার গ্রাউন্ডে সবচেয়ে নিচের। তো ওই ফ্লোরটা ছিল একটু ফাটা ফাটা, পোকামাকড় তো এটা তো নর্মাল ছিল। আর যখন বৃষ্টি হতো, এই বৃষ্টি হলে দেখতাম যে রাত্রের বেলা হয়তো ঘুমিয়ে পড়ছি, সারাদিন অনেক কষ্ট করে ফজরের আগ থেকে পড়া, সারাদিন পড়তাম। আবার বিশেষ করে যেহেতু মানে কম্পিটিশনের ইচ্ছা ছিল, মেহনতটাও অনেক বেশি ছিল, তো সারাদিনই পড়া হতো, খাবারের টাইম আর অল্প ঘুম সারা পড়া হতো। তো রাত্রের বেলা স্বাভাবিকভাবেই টায়ার্ড থাকতাম। তো শুয়ে যাওয়ার পরে ঘুম চলে আসতো। হঠাৎ মাঝে মধ্যেই দেখতাম বৃষ্টি যখন হতো, বৃষ্টির সময়, বর্ষার সময়, তখন রাত্রের বেলা দেখি যে পায়ে ঠান্ডা লাগতেছে। তো এই ঠান্ডা অনুভব করার পরে ঘুমটা ভেঙে গেল। যখন যাওয়ার পরে দেখি যে এই যে বিছানার প্রায় অর্ধেক পর্যন্ত ভিজে গেছে, বৃষ্টি ঢুকে গেছে। হ্যাঁ, বৃষ্টির পানিতে মানে আশপাশের এলাকাগুলো অনেকটা হয়ে গেছে, মানে প্লাবিত হয়ে গেছে। তারপরে ওইটার পানিটা ওই ফাটা দিয়ে, মানে নিচের ছিল, ওইটার ফাটা দিয়ে উঠে যেত, আমাদের বিছানা ভিজে যেত। তো এই কষ্টগুলো আমরা করেছি। তখন দেখে গেছে আর রাত্রে ঘুমানোর সুযোগ নেই, ওইভাবেই দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়েছি। তো যাই হোক, তখন দোয়া করতাম যে আল্লাহ যাতে কবুল করে তার কোরআনের জন্য। হয়তো সেই জন্যই আল্লাহ হয়তো একজন ভালো হাফেজ হিসেবে কবুল করছে, আল্লাহর শুকরিয়া। আলহামদুলিল্লাহ। তোমার সাথে আরো কথা বলবো, এরপরে যে তোমার কাছ থেকে কোরআন মাজিদ তেলাওয়াত শুনে নিব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাউ শাআ আল্লাহু লাজআলাহুম উম্মাতান ওয়াহিদাহ ওয়ালাকিন يدخل من
يشاء في رحمته والظالمون ما لهم من ولي ولا نصير أم اتخذوا من دونه أولياء فالله هو الولي وهو يحيي الموتى وهو على كل شيء قدير وما اختلفتم فيه من شيء فحكمه إلى الله ذلكم الله ربي عليه توكلت وإليه أنيب فاطر السماوات والأرض جعل لكم من أنفسكم أزواجا ومن الأنعام أزواجا يذرأكم فيه ليس كمثله شيء وهو السميع البصير له مقاليد السماوات والأرض يبسط الرزق لمن يشاء ويقدر إنه بكل شيء عليم شرع لكم من الدين ما وصى به نوحا والذي أوحينا إليك وما وصينا به إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين ولا تتفرقوا فيه كبر على المشركين ما تدعوهم إليه الله يجتبي إليه من يشاء ويهدي إليه من ينيب صدق الله العلي العظيم আহসানতা অসাধারণ তেলাওয়াত আমার অনেক ভালো লেগেছে আশা করি দর্শকদের অনেক ভালো লাগবে তোমার সাথে আরও কথা বলবো পর্যায়ে ছোট্ট বিরতি নিব দর্শক আপনারা দেখছেন মার্কেন্টাইল ব্যাংক তাকওয়া নিবেদিত বিশ্বজয় তারকা আজ আমাদের মাঝে রয়েছেন আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত হাফেজ সাইদ হাসান সময় হলো বিরতির একটু পরেই ফিরবো আমাদের সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ বিশ্বজয়ের মুকুট পরে হাফেজে কোরআন দেশের জন্যে আনছে বয়ে গর্বিত সম্মান বিশ্বজয়ের মুকুট পরে হাফেজে কোরআন দেশের জন্যে আনছে বয়ে গর্বিত সম্মান আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু বিরতির পর আবারও সবাইকে আমন্ত্রণ দর্শক আপনারা দেখছেন মার্কেন্টাইল ব্যাংক তাকওয়া নিবেদিত বিশ্বজয় তারকা আজ আমাদের মাঝে রয়েছেন আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত হাফেজ সাইদ হাসান তোমাকে এবার জিজ্ঞেস করব আমাদের দেশের কোন কোন প্রতিযোগিতায় তুমি অংশ নিয়েছো টেলিভিশন বা টেলিভিশনের বাইরে ফলাফলগুলো জানবো ইনশাআল্লাহ
2014 সালে এবং 2013 সালে আমি এমনি মানে জেলা পর্যায়ে তো ফার্স্ট হতামই, পাশাপাশি বিভাগীয় পর্যায়ে। তখনও তুমি ঢাকা নাই, বগুড়া বা নওগাঁয়? হ্যাঁ, বগুড়াতে আচ্ছা। পড়তাম। তো বগুড়াতে পড়াকালীন উত্তরবঙ্গের ভিতরে আমি ফার্স্ট হতাম আর কি। নওগাঁতে ফার্স্ট হয়েছি, বগুড়াতে ফার্স্ট হয়েছি, আলহামদুলিল্লাহ। রংপুর বিভাগীয় পর্যায়ে তখন ফার্স্ট হতাম আর কি। তারপরে যখন ঢাকায় চলে আসি, ঢাকায় আসার পরে তখন শুধু জাতীয় পর্যায়ে যে কম্পিটিশনগুলো হতো ওইগুলোতে অ্যাটেন্ড করতাম, আর বাকিগুলোতে জেলা পর্যায়ে আর করতাম না। তো তখন হুফাজুল কোরআন ফাউন্ডেশন কম্পিটিশন হতো, সেইগুলাতেও ফার্স্ট হয়েছিলাম 2014 সালে। তারপরে ঢাকায় আয়োজন করতো সারা দেশ থেকে? হ্যাঁ, ঢাকায় আয়োজন করতো। দেশের বাইরের অবস্থা বলো, দেশের বাইরে কত সালে গিয়েছো, কতজন ছিল সেখানে, কততম হয়েছো? দেশের বাইরে 2015 সালে, মানে 14 সালে যখন ঢাকায় আসলাম, আসার পরে 1 বছরের মতো তাহফিজুল কোরআন সুন্নাহ মাদ্রাসায় অধ্যয়ন করেছি এবং সেখান থেকে ইমপ্রুভ করার পরে তারপরে হচ্ছে ন্যাশনালি আমি ফার্স্ট হয়েছি আর কি 2015 সালে। এবং ইসলামিক ফাউন্ডেশনে আচ্ছা, জর্ডানের জন্য সিলেকশনে আমি ফার্স্ট হয়েছি। আমার সাথে আমার উস্তাদ হাফেজ কারি নাজমুল হাসান সাহেব উস্তাদের যাওয়ার কথা ছিল, তো আরেকটা দেশে উনি কাগজপত্র জমা দিয়ে দেওয়ার জন্য উনি আর যেতে পারলেন না। তো তারপরে যেহেতু ভিসা এবং টিকিট ওনার হঠাৎ করে আর চেঞ্জ করার সুযোগ ছিল না, তো যেই কারণে আমার 2015 সাল, তখন আমার বয়স 15 হবে, 15 বা 14 এরকম হবে, সেই সময় আমার একা যেতে হলো, একা যেতে হয়েছে। এবং যেহেতু অনেক ইচ্ছা ছিল যে আল্লাহ যাতে মানে ভালো করার তৌফিক দান করে, ওইরকম একটা স্পিড এবং ভিতরে একটা জিল ছিল, একটা আগ্রহ উদ্দীপনা কাজ করতে হতো। সেই জন্য যেহেতু আমি দেশে ফার্স্ট হলাম এবং ইন্টারন্যাশনাল কম্পিটিশনের জন্য সিলেক্টেড হলাম, তো তারপরে আর মানে আমি ভিতরে ওইরকম একটা মানে শক্তি এবং সাহস জুগিয়ে ফেললাম যে না, একা যদি যেতে হয় তাহলে একাই যাব, মিস করব না। জর্ডানে যাওয়ার সময় মানে একটা খুবই হৃদয় বিদারক ঘটনা আছে বললে বলা যায়, শুনিনি আমরা। সেটা হচ্ছে যখন আমি বাংলাদেশ থেকে গেলাম আর কি, যাওয়ার পরে আমার ট্রানজিট ছিল দুবাই যখন নামার পরে দুবাই এয়ারপোর্টের যারা মানে বিমানবালা এবং অন্যান্য কর্মকর্তা ছিল, তারা আমার কাগজপত্র দেখে বলল যে ওর তো বয়স 18 হয়নি, তো প্রাপ্তবয়স্ক এখনো হয়নি, তো ও কিভাবে একা যাচ্ছে, মানে একটা দেশে যাচ্ছে, একা যাচ্ছে। তারপরে যাই হোক, মানে 2-3 ঘন্টা ট্রানজিটের পরে আমি বিমানে উঠলাম। উঠে বসার পরে তারপরে একজন বিমানবালা এসে জিজ্ঞেস করতেছিল, মানে বিভিন্ন তথ্য জিজ্ঞেস করার জন্য সে আসছে, এখন বিমান ছাড়েনি। তো জিজ্ঞেস করছে যে তুমি কোথায় যাবা, তোমার নাম কি, কোথায় থেকে আসতেছো, কেন যাবা। তো মানে আনফরচুনেটলি সেই সময়তে আমি কোনো ওইভাবে হিফজ শুধু পড়েছি, আর স্কুলে পড়েছি 4 পর্যন্ত, ইংলিশ ল্যাঙ্গুয়েজ জানতাম না, অ্যারাবিকও জানতাম না। ইংলিশে কথা বলছে জি, সে তো ইংলিশে কথা বলতেছে, আমি কিছুই বুঝতে পারিনি, তখন কিছু বলতে পারিনি। তখন সে আমাকে ওই বিমান থেকে নামায় নিয়ে আসছে, এনে তারপরে ওইখানকার যারা কর্মকর্তা ছিল তাদের সাথে বলতেছে যে ও কিছু জানে না, কিছু বলতে পারতেছে না, কোনো ল্যাঙ্গুয়েজ জানে না। আমি ওকে জিজ্ঞেস করেছি তুমি ইংলিশ জানো কিনা, অ্যারাবিক জানো কিনা, ইভেন হিন্দির কথাও জিজ্ঞেস করেছে যে হিন্দি জানো কিনা, তো হিন্দির কথাও জিজ্ঞেস করলো। তাও যখন পারি না তখন নিয়ে আসছে। আসার পরে তারাও এটা দেখে অনেকটা অবাক যে সে কিভাবে যাবে যদি কোনো বিপদ হয়। তো তারপরে তারা আমাকে আটকায় দিল এবং মানে ওই বিমানটা ছেড়েও দিল। আচ্ছা, তখন আমার এই যে এত আশা, এত ইচ্ছা ছিল যে আমি একটা ইন্টারন্যাশনাল পর্যায়ে যাতে ভালো করতে পারি, যেই জন্য কিন্তু আমি একা এসেছি। 2015 সালে 14 বছর বয়স, আমি একা এসেছি। কিন্তু এখন যাইতে পারতেছি না। যখন শোনার পরে তো আমার মনটা একদম মানে খুবই ব্যথিত এবং কান্নাকাটি শুরু করেছিলাম। তো পরে ওখানে কেউ ছিল না যে বাংলা বুঝে? না, কেউ ছিল না। আচ্ছা। আর তারপরে আমি আমার উস্তাদ কারি নাজমুল হাসান সাহেব উস্তাদের কাছে ফোন করলাম যে উস্তাদ, আমি তো এইভাবে আটকায় গেলাম, আমার সাথে কেউ আসলো না, এখন তো আমি আটকায় গেছি, যেতে পারতেছি না। তো আমি খুব কান্নাকাটি করতেছিলাম। উস্তাদ এক পর্যায়ে বললেন যে কি সমস্যা হয়েছে সেটা আমাকে বুঝাই বলো। কিন্তু আমি এতটাই কান্না করতেছিলাম উস্তাদের সাথে, আমি বলতে পারি নাই যে উস্তাদ আমার এই সমস্যার কারণে আমি যেতে পারতেছি না। তারপর উস্তাদ বললেন যে ঠিক আছে, তাহলে তুমি ওইখানকার যে কোনো কর্মকর্তা আছে তাকে দাও, তার সাথে আমি কথা বলি। তো তার সাথে কথা বলার পরে তিনি বললেন যে তার তো কোনো অভিভাবক কেউ যাচ্ছে না, কোনো যদি সমস্যা হয় সেই কারণে সে আর যেতে পারবে না, আমরা ওকে হচ্ছে বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেব।
তখন ওস্তাদ রিকোয়েস্ট করলেন এবং বাংলাদেশের কোন হয়তো মন্ত্রণালয় থেকে কোনো সচিব সাহেবের সাথে কথা বলে দেওয়ার পরে তো উনি রিকোয়েস্ট করার কারণে বা ওইভাবে ব্যবস্থা করায় দেওয়ার জন্য তারপরে আমি শেষ পর্যন্ত যেতে পারি। ওখানে। তো যাওয়ার পরে ওইখানে বাধা জি বাধা ওইখানে যাওয়ার পরে দেখলাম যে রিসিভ করার জন্য রাষ্ট্রীয় মেহমানদেরকে যেভাবে রিসিভ করা হয় ওইভাবে আমাদের জন্য মানে গার্ড সহ পুলিশ। প্রতিযোগিতায় কতটা দেশ আসছিল ওখানে? কতগুলো ছাত্র আসছিল? 71টা দেশে কম্পিটিশন, 71টা দেশ নিয়ে কম্পিটিশন হয়েছিল এবং প্রত্যেকটা দেশের ফার্স্ট বয়, একজন এবং ফার্স্ট বয়, সিলেক্টেড ফার্স্ট বয় তারা এসেছিল। আমি বাংলাদেশ থেকে, এরকম অন্যান্য সৌদি থেকে, তারপরে আরব আমিরাত বা অন্যান্য মিশর, কুয়েত, কাতার সব দেশগুলো থেকে একজন করে। যখন নাম ঘোষণা করা হলো তখন তোমার কার কথা মনে পড়েছে? যখন থার্ড আমার সিরিয়াল ঘোষণা করা হলো যে বাংলাদেশ, ফ্রম বাংলাদেশ সাইদ হাসান থার্ড প্লেস, এটা যখন বলা হলো তখন অবশ্যই আমি অনেক খুশি ছিলাম, যেহেতু মানে অনেক দিনের প্রত্যাশা ছিল। জি জি, দেশের বাইরে। জি, তারপরে সর্বপ্রথম মনে হয়েছিল আমার মায়ের কথা, যে আমার মায়ের খুব আশা ছিল যাতে হাফেজ হই। তো আমার আম্মার কথা অবশ্যই মনে হয়েছে। তোমার এখন পড়াশোনার কি অবস্থা? এখন আমি তারপরে ইন্টারন্যাশনাল কম্পিটিশন করে যখন আসলাম, আসার পরে তারপরে আমি কিতাব বিভাগে ভর্তি হই আলেম হওয়ার জন্য। না, তারপরে কম্পিটিশন করেছি কিছু, বাট পরে দেখলাম যে কিছুদিন কম্পিটিশন করার পর আমার বড় ভাই এবং খালাতো ভাই সহ অন্যান্য যারাই ছিলেন তারা পরামর্শ দিলেন যে আলিম হতে হবে এবং ভবিষ্যতে ভালো কিছু করার জন্য পড়ালেখা করতে হবে। যেহেতু তুমি এই বিষয়টা অর্জন করেছো, এখানে খুব একটা সময় মানে দেওয়া আর মনে হয় ঠিক হবে না। তো তারপরে আমি কিতাব বিভাগে ভর্তি হই এবং সেইখান থেকে জালালাইন পর্যন্ত পড়েছি এবং পাশাপাশি আমি জেনারেল কন্টিনিউ করতেছিলাম আলিয়া মাদ্রাসা। জি, আলিয়া মাদ্রাসা থেকে। এখন কি পড়াশোনা শেষ? এখন পড়াশোনা শেষ না, ওই যে জালালাইন পর্যন্ত পড়ার পরে তারপরে হচ্ছে আমার এইচএসসি পরীক্ষা যখন আসলো, আলিম তো আলিম পরীক্ষার সময় থেকে পড়ালেখার অনেক চাপ, তো এবং মানে আলিম পরীক্ষা দেই এবং আলিম পরীক্ষার পরে এখন ভর্তি হয়েছি ন্যাশনাল ইউনিভার্সিটিতে, সেখান থেকে ইংলিশে অনার্স করতেছি আলহামদুলিল্লাহ, এবং ওইটাই চলতেছে। অনেক ধন্যবাদ আমাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। জাযাকুমুল্লাহ খাইর। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া, এবং আরটিভিকেও ধন্যবাদ এরকম একটা সুন্দর প্রোগ্রামে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। জাযাকাল্লাহু খাইর। জাযাকাল্লাহু খাইর তোমাকে আরেকবার। দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন মার্কেন্টাইল ব্যাংক তাকওয়া নিবেদিত বিশ্বজয়ী তারকা। আজ আমাদের মাঝে ছিলেন আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত হাফেজ সাইদ হাসান। যে উদ্দেশ্যে আমরা অনুষ্ঠান করে থাকি সেটা হলো আমাদের অভিভাবকরা এখান থেকে বার্তা লাভ করতে পারবে, তাদের সন্তানদের এভাবে গড়ে তুলতে পারবে, এরই মাধ্যমে তারা বিশ্বজয়ী হাফেজ হতে পারবে, আমাদের দেশের সুনামও বেড়ে যাবে। আরেকটা বিষয়, মার্কেন্টাইল ব্যাংক তাকওয়া সারা দেশব্যাপী ইসলাম ব্যাংকিং সেবা দিচ্ছে। আপনারা দেশের যে কোনো শাখা থেকে সে সেবাগুলো গ্রহণ করতে পারেন। আগামী পর্বে আরেকজন আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত হাফেজ নিয়ে উপস্থিত হব। সে পর্যন্ত আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, সুন্দর রাখুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাফেজে কুরআন দেশের জন্য আনছে বয়ে গর্বিত সম্মান। বিশ্বজয়ের মুকুট পরে হাফেজে কুরআন দেশের জন্য আনছে বয়ে গর্বিত সম্মান। মারহাবান মারহাবান মারহাবা।